বর্তমান সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে উত্তাল সারা দেশ। অন্যদিকে রাজনৈতিক অঙ্গনেও বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে চলছে কথার বাহাস। জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পেছানোর রাজনীতি করে এমন অভিযোগ নাকচ করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, খুব পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না, ঐকমত্য পোষণ করুন, নির্বাচন করতে আমরা সহায়তা করব। দলটি গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করার দাবি জানিয়েছে। এ প্রসঙ্গে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের কথা পরিষ্কার, এ বিষয়ে কোনো জাতীয় ঐকমত্য হবে না। বর্তমান বাস্তবতায় রাজনীতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতিতে স্বস্তি কিভাবে ফিরবে, এই প্রেক্ষাপটে আজকের আলোচনা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনার পুরোটার সময় আপনাদের সাথে আছি আমি ফারনাজ জুই। আমার সঙ্গে স্টুডিওতে আছেন তিনজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন কমরেড রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। আরও আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি। সেই সঙ্গে আরও আছেন গোলাম মর্তুজা সেলিম, যুগ্ম মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। কমরেড রহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, অন্যদিকে আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনও এক ধরনের তর্ক বিতর্ক কিংবা কথার বাহাস চলছে। স্বস্তি ফিরবে কিভাবে? ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। জিনিসটাকে আমরা ধরেন দুইভাবেই বা তিনভাবে দেখতে পারি। ছোট করে যদি তিনভাবের এটা বলি, যে একটা তো হচ্ছে একটা বাস্তব চেহারা আমরা দেখতে পাচ্ছি, এটাই এখনকার বাস্তবতা। তাহলে একটা বাস্তবতা দেখলে আমরা এই বাস্তবতায় মানব নাকি এইটা পরিবর্তনে কাজ করব, সেটি একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি এইখানে যেটা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটাও একটা বাস্তবতা, এখনকার কি পরিস্থিতি। আরেকটা বলছেন যে রাজনৈতিক অঙ্গনে এই যে কথা পাল্টা কথা। তা আমি তৃতীয়, এটাও একটা বাস্তব চিত্র। তা আমি পরেরটাকে তো আমি স্বাভাবিক ঘটনা হিসাবে ধরতে চাই, যদি বিশেষ করে যে প্রেক্ষাপটে আমরা কথা বলছি, একটা গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে, তা সেইখানে রাজনীতির কি কর্মকাণ্ড আমরা করব না করব, পারস্পরিক আলাপ আলোচনা চলতেই পারে, এটা কোনো আমি সমস্যা দেখি না। কিন্তু সমস্যা হয়ে যায় তখন যে এর কালমিনেশন, যে ইউনাইটেডলি যেটা আমাদের চিন্তায় ছিল, সেইটা না হয়ে নানা ঘটনার মধ্যে দিয়ে মনে হয় এর কালমিনেশন বোধহয় অন্য কোথাও চলে যেতে পারে, এটি একটি। আর দ্বিতীয়ত, আইন শৃঙ্খলা পরিস্থিতির এ ধরনের অবনতি, ওই যে আমি হয়তো বললাম বাস্তবতা, কিন্তু এই বাস্তবতা তো আমরা কেউ আকাঙ্ক্ষাই করি না। এবং এত বড় ঘটনা ঘটছে অনেক দিন ধরে, কিন্তু অনেক সময় মনে হয়েছে প্রশাসন, সরকার যেন নির্বিকার। তা সুতরাং আলোচনাটা অনেক বেশি সামনে চলে আসছে। আর এই সামগ্রিক ঘটনার আলোচনাটাকে আমি এইভাবেই বলতে চাই যে ওই যে আমি শুরু যেটা দিয়ে করলাম, যেটা গণঅভ্যুত্থান আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হয়েছে, সেই বাস্তবতাকে সরকার কি স্বীকার করছে? ওই কথাই তো আমি বলতে চাইছি, যে সেইটা তো বাস্তবতা সরকার তো স্বীকার করতে আমাকে এটাকে স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। আমি এটা বলি, যেমন সম্ভবত গতকাল কি তো না পরশু, যে ওই যে তিনজন উপদেষ্টা একসাথে যতটুকু কথা বললেন, দেখেন তার মধ্যে একটু মায়ের প্যাচ আছে। এরপরে আর মানে এরপরে এতদিন যা ঘটছে এটা জানো না, আর কিছু ঘটলে তাহলে এইখানে তো আপনি সেইটা শর্ত সাপেক্ষে বললো। আর সবচেয়ে বড় যেটা ওই যে আপনি একটু তুলে ধরলেন, এর আগে আপনি তিনজন প্রধানের কথা যদি দেখেন, আমাদের প্রধান উপদেষ্টা তিনি একটা বিবিসির সাথে সাক্ষাৎ করে বললেন যে পরিস্থিতি আগের মতোই আছে, আগের মতো কোনো অবনতি নাই। সাংবাদিক যখন তুলে ধরলেন তথ্য, তখন আর কোনো কথাবার্তা নাই। এটাই স্বরাষ্ট্র উপদেষ্টার কথা তো আরো ভয়ঙ্কর, বলবো ভয়ঙ্কর এই জন্যে যে উনি তো এই যে কে বলে মোহাম্মদপুরে যে ঘটনাটা ঘটলো, সেইখানে যে এক ধরনের দায় মুক্তি দেওয়ার চেষ্টা করলো, তারপরে উনি যেদিন বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অন্য দুই দিন পত্রিকা জুড়ে সামগ্রিক অবনতি, রাত ৩টায় সংবাদ সম্মেলন ডেকে তিনি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। হ্যাঁ, তো বললাম যে ওইটা তো আরেকটা মানে এই ধরনের ঘটনা নজিরবিহীন এবং মূল্যহীন, আমি বলবো একেবারে পরিষ্কার কথাই, কিন্তু এই খারাপ কথাটা বলতে চাইছিলাম না। আরেকটাও দেখবেন যে উপদেষ্টা পরিষদ বলল যে আমরা একটা সিদ্ধান্ত নিছি, একজন উপদেষ্টা তিনি এসে সামনে বললেন আর সহ্য করিব, যখনই সহ্য করিব না বললো, ওই দিনই গুলশানে ভয়াবহ ঘটনা ঘটে গেল। কিন্তু শুধু তাই না, আমি বললাম যে এই তিনটার পরে যদি বিন্দুমাত্র উপলব্ধি থাকে, তাইলে বাংলাদেশে একের পর এক যে ঘটনাগুলো এখন ঘটছে, অনেক কিছু আমাদের বোধহয় মুখ দিয়ে উচ্চারণ করতেও লজ্জা করে। নারীর প্রতি সহিংসতা এবং অন্য ঘটনা ঘটছে, কিন্তু আমি খালি এখানে অন্য পয়েন্টটা একটু তুলি। তাহলে তো এটা ঘটছে এখন,
এটা তো কেউ অস্বীকার করছে না। কিন্তু আপনি একটা ঘটনা ঘটার পরে দেখবেন যে আজকাল হয়তো বা দেখা যাচ্ছে দৃশ্যমান একটু চেষ্টা তারা করছে, কিন্তু আপনি এই চেষ্টার আগে, আমরা তো রাজনৈতিক কর্মী অনেকদিন ধরে করি বা বাস্তবতা দেখছি, তো আপনি এত বড় একটা ঘটনার পর আপনার এত জনসমর্থন, আপনি কারণ নারীর উপরে যে বিদ্বেষ এই প্রচার প্রোপাগান্ডাকে অ্যালাউ করছেন, আপনি কেন এইখানে উগ্রপন্থীদের, যারা বাংলাদেশটাকে মানে না, যারা নারীর উপরে বিদ্বেষ শুধু না আমাদের প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থা মানে না, তাদেরকে আপনি কেন সুযোগ দিলেন? কেন সুযোগ দিয়ে কাজ করছেন? আপনি তো কই এদের বিরুদ্ধে তো কোনো ভূমিকা আপনি নিচ্ছেন না। তাহলে আপনি যদি এই ভূমিকাগুলো না নেন, তাহলে তো আপনি এই ধরনের সংকটকে পড়বেন। আরেকটা হচ্ছে, একের পর এক যখন ঘটনা ঘটলো, আপনি এই ঘটনাকে অনেক সময় ভেরিফাইড ফেসবুকে দিলেন, অমুক করলেন, তমুক করলেন, কিন্তু তার ভূমিকা কোনটা করলেন? কিছুই করলেন না। বরঞ্চ দৃশ্যমান হলো যে বাইরে অনেক গোষ্ঠী নানা ধরনের, আগে একেবারে যে ফ্যাসিস্ট স্বৈরাচার কর্তৃত্ববাদী শাসককে আমরা সরিয়ে দিলাম, তারা নানা ধরনের যে দুর্বৃত্তায়নপনা নানা ধরনের করতো, চাঁদাবাজি থেকে শুরু করে নানা ঘটনা, এইরকম অনেক জায়গায় ঘটনার পরে আপনি নির্বিকার, মানে হচ্ছে যেন আপনি এদেরকে একটা সমর্থনের ধারাও, মানে সরাসরি না হোক, মানে মনে করছে আপনার প্রশ্রয় ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে না। তাইলে আপনাকে প্রথমে এক কঠোর অবস্থান নিতে হবে। 2 নম্বর, যারা আপনার মানে মানুষের পার্সিপেশন আছে এরা আপনাদের লোক, এরা এই ঘটনাগুলো ঘটতেছে, তাদের ব্যাপারে কি করবেন ঠিক করতে হবে। একই সাথে আপনি নিরপেক্ষ করে নিজেকে প্রশ্ন করে আপনার ভূমিকা নিতে হবে। 3 নম্বর হচ্ছে, এই যে আমি একটু উল্টায় বললাম কথাগুলো, আপনি নারীর উপরে বিদ্বেষ, আপনার এই ধরনের যে কোনো উগ্রপন্থা, এগুলো দমন করে লাস্ট হচ্ছে পরে যেটা যেতে হবে কি জানেন, সপ্ত বলছি গণতন্ত্রকে, যে আমরা 5ই অগাস্টের গণঅভ্যুত্থানের পরে পরিষ্কার বলেছিলাম যে পূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠার লড়াইয়ের জায়গায় যেতে হবে। তা সেই লড়াই তো আপনি তো আর ম্যান্ডেট আলার সরকার না যে 5 বছরের থেকে সব করবেন বা সংস্কার নামে করবেন, 40 বছর দরকার হলে আপনি একদলীয় শাসকের মতো ওই পুরো সংস্কার করে যাবেন, ওই ম্যান্ডেট তো আপনাকে কেউ দেয়নি। সুতরাং আপনি দ্রুততম শব্দটাই এখন বলতে ইচ্ছা করে না, আমি বরঞ্চ বলি আপনি কালকেই একটা নির্বাচনের তারিখ ঘোষণা দেন, এবং সেই ঘোষণা দেওয়ার মধ্যে বাকিগুলো ভালোভাবে কিভাবে করব ওই ধারাটা যদি করতে পারি, আপনি দেখবেন অনেক সংকট দূর, সব হবে না একদিনে, কারণ দীর্ঘদিনের জঞ্জট আছে, তাহলে দ্রুততার সাথে আমার একটা সমাধানের পথ খুঁজে পাবো। নীলুফার চৌধুরী উনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, খুব পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না। বিএনপিকে ইঙ্গিত করে বলেছে কি আপনারা কি বিচার কিংবা সংস্কার পেছানোর রাজনীতি করছেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, আসলে একটা সময় না পড়ালেখা করতাম, আমার মনে হতো এই পড়াটা কেন যে দিয়েছে এটাই বুঝি না। এখন জীবনের চরম বাস্তবতা এসে মনে হয় যে সেটার দরকার ছিল। সেই পড়ার মধ্যে একটা পড়া বলি যে একটা ভাব সম্প্রসারণ পড়তাম যে কত বড় আমি কহে নকল হীরাটে, তাই তো সন্দেহ নহে ঠিক খাটি। যারা নাগরিকই হতে পারলো না দেশের, অনেকেই তাদের মধ্যে নাগরিকই হয় নাই, তারা না একটা কমিটি বানিয়েছে, তারা বলল বাংলাদেশ শুনবে। আপনি চিন্তা করেন যে আমরা কোন জায়গায় এসে উপনীত হয়েছি। বাঘা বাঘা রাজনীতিবিদরা জীবন যৌবন সব ক্ষয় করে ফেলেছে, আমরা তাদের নিয়ে একসময় দুষ্টামি করতাম, এই প্রিন্স ভাইয়েরা, তারা এই সমস্ত জীবন দিয়ে দিল, অথচ তারা কিছু বলতে পারে না। আর আমাদের সন্তানরা যারা 2 দিন আগে এরকম করে আমরা সম্বোধন করেছি, এখন অবশ্যই সাবালক হয়েছে, কমিটি বানিয়ে ফেলেছে, আমি সেই জন্য ওই সম্মানটুকু রেখে বলতে চাই, এটা হচ্ছে গণতান্ত্রিক একটা দেশ। একটা গণতান্ত্রিক দেশে বিএনপি অনেক বড় দল, আমি ওটা বলছি না, বিএনপি অনেক বড় দল, কিন্তু দল যদি হিসাব করি বিএনপিও একটা দল, প্রিন্স ভাইয়ের দলও একটা দল। ওখানে কিন্তু দলের একটা আপনার মানে কাকে ভোট দিল কাকে দিল না এটা একটা ব্যাপার। তো সেইখানে ভোট যদি চায়, ভোট কারা চায়? আপনি দেখেন নাহিদের মানে সরকারে ছিলেন যিনি, এখনো সরকারে আছেন, চিফ অ্যাডভাইজার, উনি নিজে বলেছেন যে চাইলে নভেম্বর ডিসেম্বরে নির্বাচন হতে পারে, মার্চ পর্যন্ত এর মধ্যে নির্বাচন হবে, যদি চায় রাজনৈতিক দলগুলো তার আগেও হতে পারে। তাহলে 2 রকম কথা হয়ে গেল না? মানে আপনার লেজ একরকম কথা বলে, মাথা একরকম কথা বলে। আমি মাথার কথাটা ধরবো না লেজের কথাটা ধরবো? যদি লেজের কথাটা ধরি তাহলে কিন্তু বাংলাদেশের জন্য আরো ভীষণ যন্ত্রণা আছে, যে যন্ত্রণাগুলোর জন্য অপেক্ষা থাকতে হবে বা
কতটুকু রাজনৈতিক দলগুলো অপেক্ষা করবে বা করবে না এটা তাদের ব্যাপার। যদি রাজনৈতিক দলগুলো মনে করে যে না আমরা নিজেরাই স্বইচ্ছায় কারাবরণ করছি, স্বইচ্ছায় আত্মহুতি দিচ্ছি, সেটা অন্য জিনিস। কিন্তু আপনি মনে করেন যারা কোনো কিছুই, আপনার 2 বছর 1 বছরের ওরিয়েন্টেশন আর রাজনীতি কিন্তু এক জিনিস না। আমার রাজনীতির পিছনের ইতিহাস, আমি এরকম কোনো নেতা না, মিডল ক্লাসের কর্মী বলি নিজেকে, বললে ভালো লাগে। আমার তারপরেও আমার 35-40 বছরের রাজনীতি আমার জীবনে। তো ওনাদেরও ঠিক তাই, এরকমই, এর চেয়ে কম না। তো এই যে এতগুলো জীবন আমরা দিয়ে শিখলাম, আর আপনার একজন ওরিয়েন্টেশন করে সুন্দর কথা বলা দিয়ে যদি দখল করে নেয় তাহলে তো হবে না। বেসিক জিনিসটা থাকতে হবে। বেসিকে আপনার সংস্কার, কতদিন যাবত বলছি, 7 মাস যাবত বলছি, রাজনীতিতে সংস্কার ভরসা করতে পারছে না। তারা কেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে? তারা, কারণ লোভ জিনিসটা সবার মধ্যেই আছে। কিসের লোভ? আপনি যখন দেখেন 45 বছর 40 বছরের রাজনৈতিক দলের নাম বিএনপি, তার অফিস পুরোনো নয়াপল্টনে, যে অফিসটা, এই অফিসটাই আমি দেখে আসছি প্রায় ধরেন 30-35 বছর। আর যারা স্টার্টিংয়ে আপনার একটা টাওয়ারকে অফিস বানায়, তো লোভটা আপনার ওইখানে বুঝতে হবে। যে ছেলেটা বা মেয়েটা লোকাল বাসে যে বা হেঁটে নীলক্ষেত থেকে যে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ই ধরলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় নিউ মার্কেট বা নীলক্ষেতে বই কিনতে গিয়ে হেঁটে গিয়ে 5 টাকা 10 টাকা সেভ করার জন্য সে অকপটে হেঁটে যেতে পারে। সে যখন আপনার মার্সিডিজ বেঞ্জে আজকে একটা, কালকে আপনার ল্যান্ড ক্রুজার, পরশুদিন আরেকটায় যখন উঠে, তখন তার মাথা ঘুরে যাবে, এটাই স্বাভাবিক। তারা মাথা ঘোরার মধ্যে আছে। ঘোরার মধ্যে থেকে তো দেশ নিয়ে চিন্তা করা যায় না। দেশ নিয়ে চিন্তা করতে গেলে, দেশের মানুষ নিয়ে চিন্তা করতে গেলে আজকে আপনার বাজারের অবস্থা বুঝতে হবে, আজকে আপনার আইন শৃঙ্খলার অবস্থা বুঝতে হবে, আজকে আপনার নারীর সম্মানের কথা বুঝতে হবে। যারা কথায় কথায় বলে রাজুতে আয়, তারা আজকে আসিয়ার এই অবস্থা, সমস্ত জায়গা হুলস্থুল অবস্থা পড়ে গেছে সমস্ত বাংলাদেশে। তারা তো আমি বলি নাই, শুনি নাই যে রাজুতে আয়, আসিয়াকে নিয়ে একটা কিছু বলবো। তো এই যে এইখানেই বুঝতে হবে। এবং আরো 2-1টা দল এরকম অস্বাভাবিকভাবে নীরব এই জায়গাগুলায়। কিংবা আমি যদি ওই বিশ্ববিদ্যালয়ে আমি যখন দেখি যে একটা উন্নাপাড়াকে কেন্দ্র করে নিয়ে, আমি একজন নারী, আমি আমার সম্ভ্রম থেকে কথা বলছি, আমি মুসলিম নারী, এবং আমি মুসলমান ধর্মটাকে বেসিক আমি পালন করি। আমি পালন করি না এমন জায়গা থেকে বলছি না, আমি সেই জায়গা থেকে বলছি, বুঝে শুনে বলছি। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ইসলাম কোনোখানে, ইসলাম নারী এবং পুরুষ উভয়ের জন্যই আপনার করেছে, কি বলে এটা, পর্দা পুরুষ। আপনি মিডল ইস্টে দেখেন, মিডল ইস্টের পুরুষরা সব, কোন পুরুষটাকে আপনি খালি গায়ে দেখেছেন? দেখেন নাই। সো ওই জায়গায় নারীদের চেয়ে কোনো অংশেই কম না, হাত পা সব ঢেকেই চলে তারাও। তো এই জায়গাতে আপনার শুধু নারী পর্দার জন্য এত কিছু যদি যারা করে, কক্সবাজার থেকে শুরু করে, ফুটবল খেলা থেকে শুরু করে, কোনো দল যে কাজগুলো করছে এবং তাদেরকে যারা সহায়তা করছে, তাদের উভয়ের জন্য, বাংলাদেশ কিন্তু মৌলবাদের দেশ না। একটা ফ্যাসিস্ট সরকার মৌলবাদ বানানোর চেষ্টা করেছিল তার ভোটের অধিকারকে, ভোটের অধিকার তো না, ভোটটাকে, তার সামনের ক্ষমতাকে নিশ্চিত করার জন্য, ভোটের অধিকারও না, ভোটটাকেও না, ক্ষমতা নিশ্চিত করার জন্য সে কারণে অকারণে জঙ্গিবাদের তকমা লাগাতো। কিন্তু বাংলাদেশে ওরকম জঙ্গিবাদ আমি বলবো না। কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে যখন সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, নীলুফার চৌধুরী মনি, সংস্কার নিয়ে বিএনপি কি ভাবছে? ইতিমধ্যেই 34টি রাজনৈতিক দলের কাছে প্রস্তাব আকারে 166টি সুপারিশ পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সে আলোচনায় ফিরবো পরবর্তী অংশে। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে আপনাকে গোলাম মুর্তজা সেলিম। যেমনটি নাহিদ ইসলাম বলেছেন, বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত্য পোষণ করুন, নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। আপনারা তো নবগঠিত একটা রাজনৈতিক দল, নির্বাচন করার এখতিয়ার কি আপনাদের রয়েছে, নাকি সরকার কিংবা নির্বাচন কমিশন নির্বাচন করবে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সহ আলোচকবৃন্দ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে দেখুন, যে বিষয়টা আপনি বললেন, বাংলাদেশে বিদ্যমান যে
আইন রয়েছে, এই আইনের যদি আমরা খেয়াল করি তাহলে দেখবেন যে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার দায় সম্পূর্ণ কিন্তু নির্বাচন কমিশনের রয়েছে। যেহেতু আপনারা জানেন যে ছাত্র অভ্যুত্থানের এই 5 আগস্ট পরবর্তী সময়ে যখন এই আমরা গত 28 তারিখে জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি, মূলত নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলোকে আমাদের রাজনৈতিক দল গঠন করা, আমরা চাচ্ছি যে অতীতের আর কি যদি আমরা খেয়াল করে থাকি 71 থেকে 5 আগস্ট পূর্ববর্তী সময় পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল নির্বাচিত হয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল নির্বাচিত হওয়ার পর বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে। কীভাবে প্রতারণা করেছে আপনি খেয়াল করলে দেখবেন যে মানুষের যে মৌলিক অধিকারগুলো তাদেরকে দিতে পারে নাই, জনমানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন করতে পারে না। বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করার জন্য যে সমস্ত কার্যকর উদ্যোগগুলো নেওয়ার কথা ছিল সে সমস্ত না নিয়ে তারা পরিবার গণতন্ত্রের নামে তারা কী করেছে, বাংলাদেশে পরিবারতন্ত্র কায়েম করেছে। তো আমরা চাচ্ছি অতীতের এই সমস্ত জঞ্জাল ছুঁড়ে ফেলে বাংলাদেশকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চাই যার মাধ্যমে জনগণ তার অধিকার ফিরে পাবে, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। এখন দেখেন নতুন করে এই যখন আমাদের প্রস্তাবনা দিয়েছি আমরা চাচ্ছি অতীতের যে বিদ্যমান ব্যবস্থা রয়েছে এখান থেকে বেরিয়ে আসার জন্য এই ইন্টারিম সরকারকে আমরা বলতে চাই যে একটা যৌক্তিক সংস্কারের মাধ্যমে একটা নির্বাচন। আমাদের আন্দোলনটা কিন্তু কখনোই ছিল না যে একটা নির্দিষ্ট সময়ের উপর এই সরকারকে হটানোর পরে একটা ভোট হবে, ভোটের মধ্যে আমরা ক্ষমতায় চাই। আমরা দেখেছি মানুষ কেন আন্দোলনে এসেছে, মানুষের আন্দোলনে আসার অন্যতম কারণ ছিল যে এই দীর্ঘ 15টি বছর ধরে বাংলাদেশ পতিত ফ্যাসিস্ট খুনি সরকার বাংলাদেশের জনগণের উপরে যে পরিমাণে দুঃসহ আর কি নির্যাতন চালিয়েছে, নিপীড়ন চালিয়েছে, এই সমস্ত নির্বাচন এবং নিপীড়ন থেকে বাংলাদেশের জনগণকে আমরা মুক্ত করতে চাই। আপনি যদি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের যে প্রচলিত আইনগুলো রয়েছে এগুলো অত্যন্ত ধীর গতির, এই আইনের ফাঁক ফোকরের কারণে অপরাধীরা বের হয়ে আবার পুনরায় কি অপরাধ সংগঠিত হচ্ছে। আমরা যাচ্ছি এই জায়গাগুলোতে একটু যৌক্তিক সংস্কারের মাধ্যমে আমরা চাই একটা পরিবর্তনের মাধ্যমে নির্বাচন হোক। যেহেতু আমরা একটা 1971 সালে আপনি খেয়াল করে দেখবেন যে আপনি একটু আগে বলেছেন যে চরমপন্থী আইন শৃঙ্খলা, এটার সাথে অবশ্যই আমি একটু দ্বিমত পোষণ করছি। স্বাধীন পরবর্তী সময়ে যখন দেশ হলো তখন কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু অবনতি ছিল, এটা স্বীকার করতে হবে। ঠিক তেমনি 5 আগস্ট পরবর্তী সময়ের অবস্থা সেম। এক্ষেত্রে নিঃসন্দেহে ইন্টারিমের একটু দায় রয়েছে। তো এক্ষেত্রে আমাদের যতটা কাঙ্ক্ষিত তাদের কাছে প্রত্যাশা ছিল তারা সেই প্রত্যাশার পারও তারা পূরণ করতে পারছে না। তবে আমাদের এটা প্রত্যাশা রয়েছে, আমরা আশাবাদী যেহেতু এরা দায়িত্ব নিয়েছে এবং এই 5 আগস্ট পরবর্তী সময়ে এই ইন্টারিমটা মূলত বাংলাদেশের সকলের জনগণের সমর্থনে গঠিত হয়েছে। এই জনগণের সমর্থনে গঠিত হওয়ার জন্য আমরা প্রত্যাশা রাখতেই পারি একটা যৌক্তিক সংস্কারের মাধ্যমে একটা নির্বাচন হওয়া দরকার। এখন এই নির্বাচনটা অবশ্যই নির্বাচন কমিশনের মাধ্যমে, যেহেতু তিনি পার্টি প্রধান, ওনার জায়গা থেকে যেহেতু সংস্কার দরকার, আমরা মানুষকে সংস্কারের কথা বলছি, সংস্কারের আশা শুনিয়েছি, এই জায়গা থেকে আমাদের সংস্কার হওয়ার পরে একটা যৌক্তিক সংস্কার হওয়ার পর নির্বাচন হোক। আপনারা সংস্কারের কথা বলছেন, আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, আপনারা বলছেন পুরনো রাজনীতির ধারা ভেঙে নতুন রাজনীতির ধারা আপনারা আবিষ্কার করবেন, কিন্তু আপনারা কি পুরনো রাজনীতির ধারায় ব্র্যাকেট বন্দি কিনা? কোন অলৌকিক ক্ষমতা বলে আসলে বিলাসবহুল অফিস চালাচ্ছেন আপনারা কিংবা দামি দামি গাড়িতে চড়ছেন? সে আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, দেশামৃতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। গোলাম মুর্তজা, যে আলোচনায় আমরা ছিলাম, যেমনটি আগের অংশে নীলুফার চৌধুরী মনি প্রশ্ন তুলেছেন, কিভাবে বিলাসবহুল অফিস চালাচ্ছেন আপনারা, কিভাবে দামি দামি গাড়িতে চড়ছেন আপনারা, অর্থের উৎস কি? দেখেন, আমাদের 28 তারিখে ঘোষিত জাতীয় নাগরিক পার্টিতে হচ্ছে 217 সদস্য বিশিষ্ট আমাদের এই কমিটি। একটু যদি আমি পূর্বাকার ইতিহাস খেয়াল করি, যখন 8 সেপ্টেম্বর আমাদের জাতীয় নাগরিক কমিটির যাত্রা শুরু হয়ে সে সময় কিন্তু আমরা একটা ছোট্ট ঘর নিয়েছিলাম বাটা সিগন্যালে, এলিফ্যান্ট রোডে। তার পরবর্তী সময় যখন আমাদের এই নাগরিক কমিটি যখন আর কি সম্প্রসারণ করা হলো, নতুন সদস্য সংযোজন করা হলো, তো আমাদের কার্যপরিধি বিস্তৃতি হওয়া শুরু করলো। দেন আমরা কী করলাম, দেশ পর্যায়ে আমাদের বিভিন্ন প্রান্তে থানা উপজেলা পর্যন্ত কমিটি দেওয়া শুরু করলাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসা যাওয়া শুরু করলো। তো দেখলাম যে এই ছোট্ট ঘরে আর কি ছোট্ট আমাদের এই কার্যক্রম পরিচালনা করা খুব কষ্টকর হয়ে যায়। তো যেহেতু গোটা দেশের মানুষ আমাদের সাথে বিভিন্ন সময়ে আসতেছে, তাদের বিভিন্ন প্রশ্ন থাকে, তাদের বিভিন্ন অভিযোগ অনুযোগ নিয়ে তারা আসা শুরু করলো। পরবর্তী সময়ে আমরা যখন আমাদের এই কমিটির কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা যখন আমাদের জন্য সুইটেবল একটা স্পেস খোঁজ করছি, আমরা পেলাম না। তো পরবর্তী সময় দেখা গেল কি, আমরা বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে আমরা এখন যেখানে যেটা আমাদের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে এটা আমরা নিলাম। দেখেন, আমাদের যদি সামর্থ্য হতো আমরা যে সুইটেবল প্লেসে খুঁজছি, তাহলে কিন্তু আমরা কখনোই পণ্যতলায় উঠতাম না। এটা একটা খুব কষ্টসাধ্য বিষয়। তো আমাদের এখানে যদি আয়ের উৎস যদি আপনি খেয়াল রাখেন, পণ্যতলায় তো লিফটেই উঠা যায়।
হ্যাঁ, সেটা তো অবশ্যই আধুনিক যুগে এটা তো আসলে ডিনাই করার কোনো সুযোগ নেই। সবাই তো চাই আমরা অত্যাধুনিক সুযোগ সুবিধা ব্যবহার করতে। আমাদের যখন ওই 187 জন সদস্য ছিলাম, তাদের প্রত্যেকে আমরা মাসিক হারে চাঁদা দিতাম, প্রত্যেকে সামর্থ্যের আলোকে। দেখা গেলো আমি নিজে একজন উদ্যোক্তা, আমি প্রতি মাসে 500 থেকে 700 করে টাকা দিতাম। আবার যাদের প্রত্যেকে সামর্থ্যের আলোকে কেউ দিত 1000 টাকা। এর পাশাপাশি যাদের সামর্থ্য রয়েছে কোনো বুঝতে পেরেছে গোলাম মর্তুজা সেলিম, কিন্তু কিভাবে আসলে রাতারাতি কোন অলৌকিক ক্ষমতা বলে আসলে বিলাসবহুল গাড়িতে চড়ছেন আপনারা? এখন দেখেন, যদি আপনি খেয়াল করে থাকেন, বিলাসবহুল গাড়িতে আসলে দেখেন, আমরা যারা এই কমিটির সাথে বা রাজনৈতিক পার্টির সাথে যারা আছি, জাতীয় নাগরিক পার্টির সাথে, আমরা কিন্তু বিলাসবহুল গাড়িতে তারাই চড়ছে যারা ছাত্র জনতার অভ্যুত্থানের আর কি বীর সেনানী অগ্রগামী ভূমিকায় পালন করছে। যদি আপনি খেয়াল করে থাকেন তাদেরকেই দেখবেন, এটা মূলত তাদের ব্যক্তি উদ্যোগেরা, এখানে তাদের বেশ কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছে এবং তাদের বেশ কিছু নিরাপত্তা ইস্যু রয়েছে। আপনারা জানেন, যেহেতু তারা এই আন্দোলনকে লিড দিয়েছে, দেশি শত্রু রয়েছে, বাইরের পরাশক্তিদের কি শত্রুতা রয়েছে। এখন নিঃসন্দেহে তাদেরকে আমাদেরকে এই মুহূর্তে কি করা, সেভ করা দরকার। তো এই জায়গা থেকে আমাদের যেহেতু সামর্থ্য নেই, যেহেতু বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দলগুলোর বেশ কিছু শুভাকাঙ্ক্ষী থাকে, ঠিক তেমনি শুভাকাঙ্ক্ষীরা কি নিঃস্বার্থভাবেই তাদের পৃষ্ঠপোষকতা করছে, নাকি এর পেছনেও কোনো স্বার্থ লুকিয়ে আছে? আমরা তো মনে করি যে এটা নিঃসন্দেহে তার এই ত্যাগকে মূল্যায়ন করার জন্য, তাকে সুরক্ষিত রাখার জন্য মূলত তাদেরকে এইটা দিয়ে থাকে। এখানে অন্য কোনো ধন্যবাদ জানাচ্ছি গোলাম মর্তুজা সেলিম। নীলোফার চৌধুরী মনি, 34টি রাজনৈতিক দলের কাছে প্রস্তাব আকারে 166টি সুপারিশ পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন, এবং সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ আগামী নির্বাচন আয়োজনে বাধা হবে না বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সংস্কার বিষয়ে বিএনপির ভাবনাটা আসলে কি? দেখেন, এটা হচ্ছে একটা অফিসিয়াল কাজ, যেটা পাঠিয়েছে এটা চলমান। সংস্কার বিএনপির কাছে, বিএনপি কেন, সমস্ত বাংলাদেশের মানুষের কাছে, সব দলগুলোর কাছে, যে দলগুলোর বিবেক আছে, যে দলগুলো দেশের মঙ্গল চায়, তাদের কাছে সংস্কার হচ্ছে চলমান একটা প্রক্রিয়া। আবহমান কাল থেকে এটা চলমান। এটা এনভায়রনমেন্ট অনুযায়ী আপনার এটা পরিবর্ধন রূপান্তর হতে পারে। লাইক আপনার সংবিধান, 72-এর সংবিধানে কিন্তু কোনোখানে কোনো সমস্যা নাই। সংবিধান ইজ অ্যাবসলিউটলি সলিড। সংবিধান পালন করে না যদি কোনো সরকার, সেটা তাদের দায়িত্ব, তাদের দোষ। সংবিধান পালন না করে আইনের অনুশাসনকে স্খলন করা হয়, সংবিধান সঠিক মতো পালন না করে বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, সংবিধান সঠিক মতো প্রয়োগ না করে আইনের অনুশাসন কায়েম করা হয় না। সরকার তখন নিজে স্বৈরাচার হয়ে যায়, সরকার তখন হায়ানা হয়ে যায়। তো এটা কি সংবিধানের দোষ? সংবিধান আপনি একদম স্বর্ণ দিয়ে বাঁধায় রাখলেন, পালন করলো না, লাভটা কি? এই যে সেকেন্ড পার্লামেন্ট, সেকেন্ড রিপাবলিকের কথা বলা হচ্ছে, সেকেন্ড রিপাবলিকটা কি এত কাল রাজনীতি করে? এটাই আমি পরিপূর্ণভাবে বুঝি না। ক্লিয়ার করে বলেন না, প্রোক্লেমেশন কি, ঘোষণাপত্র হবে, সংবিধান পুরো বাদ যাবে কেন? 71 কি ভালো লাগে না? 71 না হলে বাংলাদেশ স্বাধীন হতো? 71-কে মানতে হবে, 90-কে মানতে হবে, 24-কেও মানতে হবে। হ্যাঁ, 24 এই মুহূর্তে আমাদের একদম খাড়ার ঘা, মরার উপর। এই মুহূর্তে এখনো ঘা শুকায় নাই আমাদের, এই জন্য 24 আমাদের এই মুহূর্তে মনে হলে বেশি পীড়া দেয়। কিন্তু 71 ভুলে যায় গিয়ে না। 71-কে আমি আপনার সময় বলবেন, 71-এর জায়গায় 71-এর 72-এর সংবিধান, এটা মুজিববাদী সংবিধান না, এটা সবাই মিলে সংবিধান। আপনারা নিশ্চয়ই জানেন শেখ মুজিবুর রহমান সাহেব, কিন্তু সেখানেও তো আসলে প্রশ্ন রাখে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অনেক বেশ পরে, আমি শেষ করি, আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়িত হয়েছে 5 দশকে? কেন আসলে বারবার গণতান্ত্রিক যাত্রা আমাদের হোঁচট খেতে হয়েছে? যদি বাস্তবায়ন, আমি আপনার কথা বলি, এই অংশে আমার হাতে সময় খুবই কম, আমাকে আপনি প্রশ্ন বলেন উত্তর দিবেন না, এটা তো হয় না। আমি পরবর্তী অংশে আপনার কাছে ফিরবো। ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে আপনাকে জনাব রহিন হোসেন প্রিন্স। অধ্যাদেশ, গণভোট, গণপরিষদ নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কার সহ 6টি পন্থায় সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চাওয়া হয়েছে। ঐক্যমত্য কমিশন যেমনটি বলছে 15 জুলাইয়ের মধ্যে কাজ শেষ করবে তারা, কিন্তু রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যে না পৌঁছায় বাস্তবায়ন হবে কি না? একটা কিন্তু আমি একটু বলে রাখি, হয় কি, আলোচনায় অনেকগুলো ইস্যু থাকলে কোনো ইস্যু কমপ্লিটও করা যায় না, দর্শকরাও ভালো শুনতে পারে না। তাই আমি একটু অনুরোধ করবো যে আপনারা করলে একটু কংক্রিট করেন। দেখেন, অনেক কথা বলার, কিন্তু আপনি যদি আমি আপনাকে একটা উত্তর দিই, ওই যেটা লাস্টে যেটা বললেন, যদিও এখন আলোচনাকে ধরে অনেক কংক্রিট জনগণ বুঝতে পারার মতো কথা আমাদের যার যার বক্তব্য আমরা কিন্তু বলতে পারতাম, হয়তো সময়ের জন্য বলতে পারবো না। কিন্তু আপনি যেটা বললেন, যদি 15 জুলাইয়ের মধ্যে ওনারা যেটা বলছেন যে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব কিনা, এবং কি কাজটা কি বললেন লাস্টে, যে সরকার
কি বললেন আপনি, যে এটা বাস্তবায়ন করতে পারবে কিনা, এটাই তো যেমনটি কমিশন বলছে যে 15 জুলাইয়ের মধ্যে কাজ শেষ করবে, তারা করবে, এটাই তো। কিন্তু আমি আপনাকে বলি, সরকার আমাদের সাথে 5ই অগাস্ট তারা তো কি বলবো, যে আমাদের যে গণঅভ্যুত্থান হলো 8 তারিখে শপথ নিল, 12 তারিখে বিভিন্ন দলকে অল্প সময়ের জন্য ডাকলো, ফার্স্ট ডে আলোচনা হলো, তারপরে 5ই অক্টোবর আলোচনা হলো। তাতে আমি তো সহজ দেখি, যদি ইমান ঠিক থাকে। সহজ কি জানেন, ডক্টর আব্দুল ইউনূস পরিষ্কার বলেছে, এবং শুধু ওইটা না, লাস্টে 15 তারিখেও বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে, ওনার ভাষা আমি বলছি, যদি দেখে কতটুকু ঐক্যমত্য ওইটুকু গ্রহণ করবে, নাইলে উনি গ্রহণ করবে না, তাহলে আলোচনার দরকার নাই। আপনি কথার কথা, আমি একেবারে অফ হ্যান্ড উদাহরণ দিই, ধরেন এই যে সংবিধান সংস্কার কমিশন, যদি ওই যে আপনি এইটা একটু যথাযথ উপস্থাপনা না, কিন্তু আমার সময় নেই, এই জন্য হয়তো বলতে পারবো না, 34টি দলের কাছে 166টা পাঠিয়েছে, আমি বলি এটা একেবারেই মানে কি বলবো আংশিক, কারণ মূল কাগজ তো 2500-3000 পাতার জিনিস আছে, আমি পড়েছি বোঝার জন্য, পরে আসি থাকলে 1 মিনিট এটা বলবো। হ্যাঁ, কিন্তু আমি বলছি তাহলে তো যেমন ধরেন কতগুলো বিষয় উদাহরণ দিচ্ছি, আমি তো আলোচনা অবান্তর দেখি। এই সংবিধান সংস্কার কমিটি বলেছে সংবিধান নতুন করে লিখতে হবে, তার জন্য বাংলাদেশের নামের ক্ষেত্রে পরিবর্তন আসবে, আর যে 4 মূলনীতিও পরিবর্তন করবে। তা ধরুন অন্যদের বাদ দেন, আমরা কমিউনিস্ট পার্টি এবং বাংজোট মনে করি যে এটার সাথে একমত না, তাহলে তার ঐক্যমত্য হবে না। আমি আর এরকম আমি ধরে ধরে বলে দিতে পারি, তাহলে ইউনূস সাহেব তার কথা অনুযায়ী কি করবে, এটা নিয়ে আলোচনা বাতিল করে দেবে। প্রথমে উনি, আমরা আগে বলতাম ক্রস চিহ্ন দেন, এখন বলে উনি আপনি কি বলে টিক চিহ্ন দেন, এখন বলে আপনি ক্রস চিহ্ন দেন, কোনটা বাতিল? কিন্তু এই বাতিল মানে আমরা বাতিল করতে বলছি না, আমরা আরো বেশি সংস্কার চাই। কিসের সংস্কার? ধরুন কমিউনিস্ট পার্টি, আমরা তো সমাজতান্ত্রিক বিপ্লব করতে চাই, সামাজিক বিপ্লব করতে চাই, এবং পুরো খোল নলচে পাল্টাই দিতে চাই। তা আমি কি ইচ্ছা করলে কি কালকে হয়ে যাবে? তা সুতরাং এটা আলোচনার মধ্যে থাকুক, আমরা অন্য জায়গায় থাকি, সেইটুক যদি ওনাদের ইমান ঠিক থাকে তাইলে সংকট না। এটা একটা। আরেকটা কথা বলি, এইটা যারা বলে আমি বিবেচনা, এটার সাথে আমি প্রশ্ন আমাকে না করলেও পরিষ্কার বলে দিচ্ছি, আমরা যেহেতু বলি বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি, এটা একটা খুব ভুল কথা হচ্ছে এই কারণে যে বিচার, হ্যাঁ আমাদের বিচারে তো ত্রুটি আছে, তা আপনি ইচ্ছা করলে কি কালকে সব করতে পারেন? আলাপ আলোচনা করতে হবে, সংসদ এবং অন্য জায়গায় তার সমাধানটা করতে হবে, তাহলে আপনি সেই আলোচনাটা শুরু করেন। আর সংস্কার মানে কি? সংস্কার তো একটা নিরন্তর প্রক্রিয়া, এবং আমি তো বললাম আমরা শুধু সংস্কার না, পুরো আমূল পরিবর্তন চাই, তাই না হলে হবে না। এটা একটা। আরেকটা বলি, এইখানে বলা হচ্ছে রাজনৈতিক দল, এটা আমরাও তো মনে করি যে 53 বছরে যেসব রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি, এটা তো কারেক্ট। কিন্তু আপনি কালকে যে করবেন, আপনার কি, আপনার ঘোষণাপত্র কি, গণতন্ত্র কি, এগুলো দেখে তাহলে আমি কালকেই পারবেন কি পারবেন না, আমি সে আলোচনার থেকে বক্তব্য হচ্ছে তাহলে এই সবই নিয়ে। এই যে কমিউনিস্ট পার্টি, ধরেন বিএনপি থেকে তো পুরনো দল, ক্ষমতায় যেতে পারি নাই, আমরা পার্লামেন্টে এক সময় ছিলাম, সেটা অন্য আলোচনা, আমরা চেষ্টা করছি, তাহলে আমরাও মানুষের কাছে যাব, ওনারাও যাবে, নতুন যে কেউ দল, ইতিমধ্যে প্রায় 18টা দল হয়েছে, তার মধ্যে আলোচনায় নাগরিক কমিটি, আমি নিশ্চিত আরও 1.5 ডজন দল হবে, নিশ্চিত থাকেন। হ্যাঁ, সুতরাং আপনি গণতন্ত্রের কাছে ফিরে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষ যা ম্যান্ডেট দেবে এটা মানতে হবে। আরেকটা কথা, এই মুহূর্তে যে আলোচনা চলছে যে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করা যেতে পারে কিনা, আলোচনায় ফিরবো, আপনার ব্যাখ্যাটাও নিব। আবারও বিরতির সময় হয়েছে, দর্শকদের সাম্প্রতিক রিপোর্টে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। নীলুফার চৌধুরী মনি, আগের অংশে আপনি বলছিলেন মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু গত 5 দশকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে আমরা কতটা বাস্তবায়ন করতে পেরেছি? গণতন্ত্রের ত্রুটির ফলেই কি আমাদের 90-এর গণঅভ্যুত্থান কিংবা 24-এর গণঅভ্যুত্থান দেখতে হয়েছে? শোনেন, মুক্তিযুদ্ধের সঙ্গে এখানে ছাড়া কথা বললে হবে না। মুক্তিযুদ্ধের একটা শ্রেণী মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে অনেক কিছু করেছে, এতে ম্লান করে দিয়েছে মুক্তিযুদ্ধকে, কিন্তু মুক্তিযুদ্ধকে সম্পূর্ণরূপে ম্লান করলে কিন্তু আর দেশ থাকে না, দেশের সভরেন্টি থাকে না। তো সভরেন্টির জন্যই আমার কিন্তু মুক্তিযুদ্ধের অরিজিনালিটি, একটা মানুষকে আপনি কিছু সময়ের জন্য বোকা বানাতে পারেন, সারা জীবনের জন্য না। সো ঠিক এরকম ইতিহাসটাকেও তাই কিছু সময়ের জন্য আপনি বিকৃত করতে পারেন, পুরো সময়ের জন্য না। ওই সময় কিন্তু ভালো ভালো রাইটারও লিখছে, আবার কোনো ধান্দাবাজ রাইটারও লিখছে। ধান্দাবাজ রাইটার তার নেতাকে খুশি করার জন্য লিখছে, যে অনেক নেতার দেখা গেছে যে কোনো অবদানই নেই ভাষা আন্দোলনে, কিন্তু সেইখানেও কিন্তু আমরা দেখছি শেখ মুজিবরে ওইখানেও আঠা লাগানোর দরকার ছিল না, সব কাজ করতে হবে, নট নেসেসারিলি। তো এইখানে মুক্তিযুদ্ধ, আমি মনে করি মুক্তিযুদ্ধ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন 71 থাকবে, ততদিন মুক্তিযুদ্ধ থাকবে, ততদিন 72-এর সংবিধান থাকবে। এইখানে কোনো আপোষ হতে পারে না আমার দৃষ্টিতে। আমি জানি না প্রিন্স ভাই কি বলবে। আর
90 আমরা 90 পেয়েছি, 90 করেছি। 90 যদি না থাকে আমরাও ম্লান হয়ে যাই। আমাদেরও কিন্তু একটা নামের শেষে 90কে, আজকে 24কে যেমন মনে হচ্ছে, 91, 92, 93 কেও আমরা কিন্তু, আমাকে এমপি হওয়ার পরে আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কেমন ছাত্রনেতা, ভালো ছিল না? এখন আমি অবশ্যই বলছি, তখন আমি যে সম্মানটা নিয়েছি এমপি হওয়ার পরে আমি ওই সম্মানটুকু পাইনি, যদিও আমি অনেকের চেয়ে বেশি সম্মানিত হয়েছি। আমি 90কে ভুলে যাব, আমার সামনে কেউ 90 ভুলে যাবে, এটা আমি প্রশ্নই আসে না। আমি আমার মৃত্যুর বিনিময়ে আমি এটা কামনা করি না। তাহলে ঠিক একই অবস্থা 24। তো নিজেকে শ্রদ্ধা করলে অন্যকেও শ্রদ্ধা করতে হয়। আমি আজকে সন্তানদেরকে এই কথাটাই বলবো যে 24 ততদিনই আরো সুন্দর হবে, আরো রৌদ্রোজ্জ্বল হবে, আলোকিত হবে, যদি তারা তাদের প্রিভিয়াসকে সম্মান করে। তাদের অতীতে ফিরে যেতে হবে, তাদের অতীতকে ধারণ করতে হবে। ব্রিটিশ 850 মতো প্রথা দিয়ে দেশ চালায়, এত ব্রিটিশ সারা বিশ্ব চালিয়েছে, তাদের কিন্তু কোনো লিখিত সংবিধান নেই, সব অলিখিত সংবিধান। তো তারা যদি অলিখিত সংবিধান দিয়ে দেশ চালাতে গিয়ে কোনো সমস্যায় না পড়তে হয়, তাহলে আমাদের কেন 71 নিয়ে এত সমস্যা? 71-এ আপনি যে কথাটা বললেন যে এই যে 5 দশকে কোনো কিছু হয়েছে কি হয় না, একবারে তো খারাপও কিছু হয় নাই। আমরা যদি অন্য দেশগুলোর সঙ্গে, হ্যাঁ আমি মালয়েশিয়ার সঙ্গে যখন তুলনা করি তখন আমি একটু ম্লান থাকি, আমি যখন আমেরিকার সাথে তুলনা করি তখন আমি একটু ম্লান থাকি, কিন্তু আমি যখন নেপাল, ভুটান, তারপরে আপনার আমার পাশে শ্রীলঙ্কা, আমি যখন ইন্ডিয়া এখনো 100% স্যানিটেশন নাই তাদের, আমাদের কিন্তু 100% স্যানিটেশন আরো 20 বছর 15 বছর আগে হয়ে গেছে। তো আমি যদি ওই হিসাব করি তাহলে আমি কিন্তু ভালো আছি। আমি যদি পাকিস্তানের সাথে হিসাব করি তাহলে আমি কিন্তু স্বর্গে আছি, আমি স্বর্গে আছি। তাহলে আমি এই কথাগুলো কেন আমি স্বীকার করছি না? আমার অনেক সমস্যা গেছে, হ্যাঁ আমার একটা হাতে পচন ধরেছিল, আমি সেই হাতটা কেটে ফেলে দিয়েছি, কিন্তু আমি বেঁচে আছি। আমার অন্য হ্যান্ডসগুলো, আমার অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে। কিংবা আমার ক্যান্সার হয়েছিল, আমি কেমো দিয়েছি, আমি এখন আলহামদুলিল্লাহ বেঁচে আছি, ভালো আছি। আমাকে এটা নিয়েই চলতে হবে, ক্যান্সারকে অস্বীকার করলে হবে না, ওটা আমার হয়েছিল, আমি এখন কিওর। তো বাংলাদেশের সমস্যা যাবে, শেখ হাসিনার সরকার অনেক লম্বা একটা সমস্যা আমাদেরকে দিয়ে গেছে। আইলা হওয়ার পরে কেউ মনে করে নাই ওনার বাড়ি ওইদিকে, সুন্দরবন আবার দ্বিতীয়বার শোভা বৃদ্ধি করবে। এটি কিন্তু প্রকৃতিগত, আল্লাহ নিজেই দিয়ে দিয়েছে, আবার করেছে। তো শেখ হাসিনা আইলার মতো ছিল আমাদের কাছে, আমাদের সব কিছু ধ্বংস করে দিয়ে গেছিল। কিন্তু এটাও সত্যি, বাংলাদেশের মানুষরা ভীষণভাবে দেশপ্রেমিক, ভালো, সাধারণ মানুষরা। সেই জায়গায় অবশ্যই আমরা আমাদের জোড়া তালি দিয়ে আমরা ফুটোগুলোকে বন্ধ করতে পারবো, আমরা যদি সবাই এক থাকি। এই যে ঠেস দিয়ে কথা বলা, এই করা, অসম্মান করে, কাউকে অসম্মান করে নিচে সম্মানিত হওয়া যায় না, এটা আরো কয়েকদিন পরে বুঝবে। আমি শ্রীকান্তের একটা জায়গায় লিখা আছে, এক ছেলে, ইচড়ে পাকা ছেলে, তার টিচারকে, শিক্ষককে বলছে, এত কথা বলছে, শিক্ষক একটা সময় অতিষ্ঠ হয়ে 5 ক্লাসে পড়া ছেলেকে বলছে, এই ছেলে তুমি শ্রীকান্ত পড়েছো? বলছে হ্যাঁ পড়েছি। বলে তুমি বুঝেছো? বল জি স্যার, জি পণ্ডিত মশাই বুঝেছি। ওই ছেলেই পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় পাশ করে যাওয়ার পরে ওই পণ্ডিত মশাইয়ের সঙ্গে দেখা হওয়ার পরে বলেছে তুমি শ্রীকান্ত পড়েছো? বলে পড়েছি। বুঝেছো? বলে জি না পণ্ডিত মশাই বুঝি নাই। আজকে যারা নতুন নতুন দল করছে তাদের উদ্দেশ্যে আমি আমার অতীতের দলগুলো, বর্তমানের সিনিয়র দলগুলো নিয়ে এই কথাটাই আমি বলতে চাই, আর কিছু বলতে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কমরেড রহিন হোসেন প্রিন্স। যে প্রশ্নটি আগের অংশে আপনার কাছে রেখে গিয়েছিলাম, গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করা যেতে পারে এমনটি দাবি করছে জাতীয় নাগরিক পার্টি, সম্ভব হবে কিনা? না, এটা আমি প্রথম কথা বলিনি, একটা দলের অভিমত, আরো অনেকের অভিমত থাকতে পারে, এবং তারা তাদের মতো একটু প্রচার প্রচারণা করুক। যদি জনগণ চায়, জনগণ চাওয়ারও পথ কি, একটা পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়ে, কথার কথা তারা এই দাবিতে যদি আগামী ইলেকশন করে, ইলেকশনে যদি পার্লামেন্টে তারা এই দাবির পক্ষে 2/3 ভোট পায়, দেন দে ক্যান ডু ইট, এটা কোনো সমস্যা না। মানে আমাদের গণতান্ত্রিক এই হচ্ছে প্রক্রিয়া। এবার পরিষ্কার বক্তব্য কি, গণপরিষদ কি জন্য? সাধারণত আমরা যেটা বুঝি, গণপরিষদটা করতে হয় যদি আমরা একটা, অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে একটা যে আমরা একটা নতুন দেশ বা রাষ্ট্র করেছি, বা দেশের অবস্থাটা এমন অবস্থা হয়ে গেছে, আমাদের একটা নতুন সংবিধান রচনা করতে হবে। তাহলে কিন্তু আমরা একেবারেই অপ্রয়োজনীয় মনে করছি 72 সালের সংবিধানের অনেক ত্রুটি আছে, অবশ্যই সেটা আমরা সংশোধন করবো, সেটা পার্লামেন্ট করবে, আলাপ আলোচনা হতে পারে, নেক্সট নির্বাচিত পার্লামেন্ট তারা করবে, কোনো অসুবিধা নেই। মানে আমরা অবশ্যই সেই সংশোধনীতেও অনেক অগণতান্ত্রিক উপাদান আছে, তাদের এখানে দ্বিধাদ্বন্দ্ব নাই। সেটা ওই আমলেও, যেমন কমিউনিস্ট পার্টি কিন্তু এই কথা 72-এ আমরা বলেছিলাম, সেইটা আমরা করব আমাদের
নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে এখনকার পরিস্থিতিতে। তা সুতরাং এই মুহূর্তে আমরা মনে করি, আমাদের দল বামজোট মনে করি, গণপরিষদের প্রশ্নই ওঠেই না, সেটা বরঞ্চ একটা অন্য বিশেষ লক্ষ্য থাকলেও থাকতে পারে। আমাদের এই মুহূর্তে একটা পার্লামেন্ট নির্বাচন করা দরকার, কিন্তু কেউ যদি মনে করে তাদের দাবিতে তারা জনগণের কাছে যাক এবং আগামী পার্লামেন্টে নির্বাচিত হলে তার কথা বলবে। আমি ছোট কথা দিয়ে শেষ করি। ধরুন এখন যদি নির্বাচন হয় বিএনপি, আমি যদি বুঝে থাকি তারা কত 31 দফার কথা বলেছেন, হয়তো 31 দফা আরও যুক্ত করে বলবে এটা তারা ম্যান্ডেট চাইবে। আমরা কমিউনিস্ট পার্টি, আমরা আগে 10 দফা ছিল, সরি বাম জোটের, আমাদের কমিউনিস্ট পার্টি 17 দফা আছে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের, আমরা ওইটা নিয়ে যাব, তাতে কিন্তু সংবিধান সমাজের বক্তব্য আছে। অন্যান্য দল তার মতো যাবে। জনগণ যাদেরকে গ্রহণ করবে পার্লামেন্টে তারাই করবে। এই পথ ছাড়া এখন আপনি অন্য প্রশ্ন আনলে, আগেই বলেছি যে এখন আমরা কিন্তু খুবই গণ-অভ্যুত্থানের পরে 7 মাসে এখন কিন্তু খুব একটা কঠিন সময় অতিক্রম করছি। আমি সেই কঠিন সময় ব্যাখ্যা দেওয়ার সময় নিয়ে আর যাচ্ছি না। আপনি শুরু করেছেন আইন শৃঙ্খলা ধরে। মনে রেখেন, আমরা যখন একটা এই ধরনের অভ্যুত্থান বা ঘটনা ঘটে, অপশক্তি কিন্তু সবসময় পেছনে থাকে। খালি অপশক্তি, আপনি দৃশ্যমান অপশক্তি না, অদৃশ্যমান অপশক্তি। আরেকটা বড় অপশক্তি হচ্ছে ভূ রাজনৈতিক কারণে পৃথিবীর বিভিন্ন দেশ যারা বাংলাদেশকে ফেল স্টেট করে আরো অনেক ধরনের খারাপ কাজ করতে চায়, সেই জায়গায় আপনি গণতন্ত্রের কাছে ফিরে এসে দ্রুত একটা নির্বাচন ব্যবস্থার দিকে। ধন্যবাদ। গোলাম মর্তুজা, জাতীয় নাগরিক পার্টি বলছে জুলাই অভ্যুত্থানের সংবিধান ব্যর্থ হয়ে গেছে, কিন্তু এই সংবিধানের অধীনেই তো আসলে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করেছে, সেখানে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে কিনা? আচ্ছা দেখেন, এটা তো কথাটা যদি যেভাবে বলছেন আপনি, আমরা এটাকে এইভাবেই বলছি যে ভাই এই সংবিধান তো অবশ্য ব্যর্থ হয়েছে, কেননা আমাদের বেশ কয়েকটা দাবি ছিল। যদি খেয়াল করেন, দেশে একটা বিদ্যমান রাজনৈতিক দল বা কিছু রাজনৈতিক দল যারা এটা বিরোধিতা করেছে, আমাদের কি দাবি ছিল? আওয়ামী লীগের বিচার, তাদের নিষিদ্ধের কথা ছিল, আমাদের প্রোক্লেমেশনের কথা ছিল, রাষ্ট্রপতির চুপ অপসারণের কথা ছিল। তো এই বিষয়গুলোতে যখন যারা বিরোধিতা করেছে, আমরা যখন আমরা তো চেয়েছি যে মূলত জনকল্যাণমুখী জন আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য। আমাদের একটা অভিজ্ঞতা, ইনারা আমাদের সিনিয়র সিটিজেন, এরা দেখেছেন যে স্বাধীন পরবর্তী সময় থেকে এই 5 আগস্টে যারাই নির্বাচিত হয়েছে, কেউ কিন্তু এই সংবিধানে যা এখানে এমন একভাবে নির্বাহী ক্ষমতা দেওয়া আছে এক ব্যক্তিকে, এই নির্বাহী ক্ষমতার জন্য কিন্তু ওই ক্ষমতার জন্যই কিন্তু উনি কী হয়ে যাচ্ছে, স্বৈরতন্ত্র হয়ে যাচ্ছে। এক ব্যক্তিকে এমনভাবে ক্ষমতাগুলো দেওয়া হচ্ছে, পরবর্তী সময় যে সংযোজনগুলো হয়েছে সংবিধানে, এগুলো একটাও কিন্তু গণমানুষের জন্য এখন পর্যন্ত কাজ করতে পারছে না। তো আমরা চাচ্ছি এই সংবিধানে, যেহেতু সংবিধান আমাদের গণমানুষের কথা বলতে পারছে না, জন আকাঙ্ক্ষার কথা বলতেছে না, পাশাপাশি এই যারা নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে কি করছে, পরিবারতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে। ব্যক্তি যারা নির্বাচিত হচ্ছে তারা কি হচ্ছে, স্বৈরতান্ত্রিক হয়ে যাচ্ছে, প্রত্যেকে অডেল সম্পদের অধিকারী হচ্ছে। অথচ দেখেন বাংলাদেশে কত মানুষ আজকে দিনে আনে দিনে খাচ্ছে। স্বাধীনতার পরবর্তী সময় এটা নিঃসন্দেহে আমাদের কষ্টকর দৃশ্য। আমরা চাচ্ছি এ সমস্ত বৈষম্য দূর করার জন্য সংবিধানে এমন কিছু ধারা সংযোজন করি যার মাধ্যমে এই নিয়মাবলীর মাধ্যমে ব্যক্তি বা নির্বাচিত ব্যক্তিরা পরিচালিত হবে এবং জনমানুষের কাছে অ্যাকাউন্টেবিলিটি থাকবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের তিনজনকে। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে দর্শক শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।